সালুঙ্খে স্যার, সালুঙ্খে স্যার, আরাম কক্ষে বসে আছেন নাকি স্যার? আরে আমাকে এখানে ডেকে নিজেই উধাও। এক্ষুনি ফোন করছি। হ্যাঁ পঙ্কজ। আরে স্যার কোথায় আপনি? আমি কখন থেকে অপেক্ষা করছি। পঙ্কজ, আমি 15 মিনিটের মধ্যে পৌঁছেছি, তুমি একটু ওয়েট করো। ওয়েট করব? কোথায় ওয়েট করব? লেবে আর কোথায়? আরে স্যার এটা ল্যাব, কোনো গার্ডেন নয় যে আপনার জন্য বসে অপেক্ষা করব। কেন, কোনো প্রবলেম আছে? আরে প্রবলেম শোনার আগেই ফোন কেটে দিল। আরে দূর। এই, এসব কি হচ্ছে? দাদা, আমি জানি এটা আপনার টেরিটরি। আমি এখানে শুধু কিছুক্ষণের জন্য এসেছি, আমার কাজটা করেই চলে যাব। আপনি স্ট্রেস নেবেন না আর আমাকেও দেবেন না, ঠিক আছে? দয়া স্যারকে ফোন করি, উনি তাড়াতাড়ি চলে আসবেন। আরে দূর বাবা, ওনাকেও ফোনে পাচ্ছি না। আমার তো এসব দেখে ঘাম হচ্ছে। আমারটা ইউজ করে না। থ্যাংক ইউ। রুমাল দিয়ে কাজ হবে না পঙ্কজ, তোমার জন্য টাওয়েল নিয়ে আসছি। তুমি তো ভয়ে একেবারে ঘেমে স্নান হয়ে গেছো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। ভয় পেয়ে গিয়েছিলে তো? ভয় পেয়েছিলাম আমি? আরে দূর পুরবি, আমি তো ভয় পাওয়ার অ্যাক্টিং করছিলাম। না হলে অভিজিৎ স্যার মুখ ঢাকা দিয়েছিলেন, দম বন্ধ হয়ে যেত না। আচ্ছা, অভিজিৎ স্যারের দম বন্ধ হচ্ছিল নাকি তোমার দম বন্ধ হচ্ছিল? আরে না না, এটা তো একটা এন্টারটেনমেন্ট। তবে স্যার, আমি সেই লোকটার নাম চাই যে আমার সঙ্গে এই মজাটা করেছে। আমি তার সঙ্গে প্রাইভেটে একটা মিটিং চাই। স্যার, এই আপনার সঙ্গে কিছু কথা বলতে চাইছি। বলো পঙ্কজ। আরে স্যার মজা করেছিলেন? আরে স্যার, আপনার করা মজা আমার খুব ভালো লাগে সব সময়। কিন্তু স্যার, এই রকম মজা আমার সঙ্গে আর করবেন না প্লিজ। আমার হার্টটা দুর্বল, হার্ট ফেল হয়ে গেলে তখন। আরে পঙ্কজ, তুমি ফরেন্সিক ল্যাবে আছো, আর এখানে ডক্টর সালুকে কারোর অ্যাটাক হতে দেন না। আর তাছাড়া তুমি তো এনার ফেভারিট। কি ডক্টর সালুকে? পঙ্কজ, আমি সব অসুখের ট্রিটমেন্ট করি। তাহলে নিজের ট্রিটমেন্ট করো না কেন? আরে ভাই, না মানে আমি বলতে চাইছি যে স্যার আগে কেক কাটা হোক। হ্যাঁ 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 প্লিজ। আরে বাহ, কি ফ্লেভার এটা! আরে গান গান। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। এক সেকেন্ড, এক্সকিউজ মি, এক মিনিট। হ্যালো, ইন্সপেক্টর অভিজিৎ বলছি। অনেক দিন ধরে শুনি না এই ভয়েসটা। ভয়েসটা যখন এতই পছন্দ হয়েছে তো অ্যাড্রেসটা বলে দে, পার্সোনালি গিয়ে শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পার্সোনালি তো দেখা করবই। আপাতত নিজের বন্ধু ধনরাজকে পারলে বাঁচা। এই, এসব কি বাজে বকছিস তুই? যদি ধনরাজের কিছু হয় না, তাহলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে খুঁজে আমি তোকে মারবো, বুঝতে পারছিস? হ্যালো হ্যালো, কি হচ্ছে অভিজিৎ? ধনরাজ আমার কলেজের ফ্রেন্ড, ওকে কেউ মারতে চাইছে, আমাকে যেতে হবে। আরে দয়া, স্যার, অভিজিতের সঙ্গে যাও, রাগের মাথায় কিছু করে না বসে। ওটা তোল ভাই ধনরাজ। স্যার, এই ধনরাজ স্যার কে? ধনরাজ অভিজিতের পুরনো বন্ধু, একজন পাবলিক প্রসিকিউটর।
যখন কোনো লয়ার বড় বড় গ্যাংস্টার আর ডনেদের বিরুদ্ধে কেস লড়তে বারণ করে দেয় কিংবা ভয় পেয়ে যায়, তখন ধনরাজ ওই কেসগুলো লড়ে। হয়তো ওদের মধ্যেই কেউ ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। হতে পারে পঙ্কজ। আই হোপ হি ইজ ওকে স্যার। এখন এটা তোর বাড়িতে যাওয়ার পরেই জানতে পারবো। গাড়িটা এত স্পিডে কেন আসছে? টেক পজিশনস। আপনি কে? ভেতরে যেতে পারবেন না। ধনরাজের সঙ্গে দেখা করতে চাই। আমি সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ। কিন্তু বিনা পারমিশনে আপনি ভেতরে যেতে পারবেন না। মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? পুলিশের লোককে ডিউটি করা থেকে বাধা দিচ্ছ? এসব কি হচ্ছে এখানে? স্যার, উনি জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। আরে অভিজিৎ স্যার, আপনি এখানে? ধনরাজের সঙ্গে দেখা করতে চাই। আর তোমার এই কমান্ডোরা? স্যার, ধনরাজ স্যারের সঙ্গে মিট করার জন্য কিছু প্রোটোকলস আছে, আর এরা সবাই সেই প্রসিজিওরটাকেই ফলো আরে করছে। কিন্তু দয়া স্যার, যদি কোনো গেস্ট আসার থেকে ধনরাজ স্যার আমাকে আগে থেকেই বলে দেন, আর আজকের তো কোনো অ্যাপয়েন্টমেন্টও ছিল না, তাহলে আপনারা সবাই এখানে কেন? সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই। আমাদের কাছে ইনফরমেশন আছে ধনরাজকে কেউ মারতে চাইছে। স্যার, আমরা সবাই হাইলি ট্রেন্ড কমান্ডোজ, আর আমাদের এখানে ধনরাজ স্যারের সিকিউরিটির জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। হি সেফ ও স্যার। যখন সেফ আছে আমার ফোনটা কেন তুলছে না? কখন থেকে ট্রাই করছি আমি। স্যার, উনি নিজের অফিসে কোনো একটা ইম্পর্টেন্ট কেসে কাজ করছেন, সেই জন্য হয়তো তুলছেন না। উনি এরকম করে থাকেন, ডোন্ট ওয়ারি স্যার, হি ইজ ফাইন। না, আমি নিজের চোখে দেখবো যে ও ঠিক আছে নাকি নেই। তুমি ওর কাছে আমাকে এখনই নিয়ে চলো। ওকে স্যার। Good morning, sir. হাই স্যার। গুড মর্নিং স্যার। হ্যালো স্যার। গুড মর্নিং স্যার। সবকিছু তো একদম নর্মাল, ক্রাইম সিন তো মনেই হচ্ছে না। হ্যাঁ স্যার, সবাই গুড মর্নিং বলছে, কেমন যেন সানডে মর্নিংয়ের ভাইব পাচ্ছি। স্যার, বাড়িটা এত শান্ত, একটু অদ্ভুত মনে হচ্ছে। কখনো কখনো এই শান্তি ঝড় ওঠার সংকেত দেয়। আরে ধনরাজ কোথায়? তুমি কি এদিক ওদিক ঘোরাচ্ছ? স্যার, আমি আপনাকে ধনরাজ স্যারের অফিসেই নিয়ে যাচ্ছি, এদিকে তো আসুন। চলো না ভাই। আসুন স্যার। আসুন স্যার। কি মজা হচ্ছে এটা? কোথায় ধনরাজ? কখন থেকে ফোন করছি, রিং হয়ে যাচ্ছে। আরে ধনরাজ কোথায়? কি টাইম পাস করছো তুমি? হ্যাঁ, এই, আমাদের কাছে সময় নেই, বুঝেছিস? তাড়াতাড়ি সত্যিটা বল, না হলে আমাদের আসল রূপ এক্ষুনি দেখাতে শুরু করব। স্যার, স্যার, এটা একটা সিক্রেট ডোর। ধনরাজ স্যারের আসল অফিস এর মধ্যে, আর এই রুমের দেওয়ালটা এতটাই মোটা যে না কোনো আওয়াজ ভেতরে ঢুকবে, না কোনো আওয়াজ বাইরে যাবে। সেই জন্য ফোনের রিং হওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছিলেন না। খোলো এটা কেউ। এই দরজাটা ধনরাজ স্যার ছাড়া কেউ খুলতে পারবে না স্যার। এই দরজাটা খোলার জন্য ধনরাজ স্যারের ফেস আইডি লাগবে। তাহলে কি করব আমি? বাইরে দাঁড়িয়ে থাকবো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করব? আর এই দরজাটা খোলার অন্য কোনো প্রসেস তো আছে নাকি? স্যার, অন্য কোনো প্রসেস নেই। দয়া, ভেঙে দাও দরজা। স্যার, দরজাটা এত সহজে ভাঙবে না, কারণ এটা 6 ইঞ্চের ঠিক স্টিল প্লেট দিয়ে বানানো। ধনরাজ এরকম দরজা কেন লাগিয়েছে? কারণ উনি নিজের সিকিউরিটি নিয়ে খুব পার্টিকুলার ছিলেন। কিন্তু আপনারাও তো আছেন এখানে ওর সিকিউরিটির জন্য। স্যার, উনি আমাদের ওপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট থাকতে চাননি, সেই জন্য এই সেফ রুমটা বানিয়েছিলেন। আর এর থেকে বেশি সেফ ওনার কাছে পৃথিবীতে আর কিছুই নেই। তাই আপনি টেনশন করবেন না স্যার। ওই ক্রিমিনালের হাসি এখনো আমার কানে বাজছে।
ওর হাসিতে কনফিডেন্স ছিল দয়া। যতক্ষণ না আমি দেখব যে ধনরাজ পুরোপুরি সুস্থ আছে, আমি এখান থেকে কিছুতেই যাব না। অভিজিৎ, আমি একজন টেক এক্সপার্টকে জানি। ওকে এখনই ডাকো দয়া। আচ্ছা, ধনরাজ বাবুর রোজ সকালের রুটিন কি কি করেন উনি? সকাল 6টায় উঠে পড়েছিলেন স্যার। তারপর আমি রোজের মতোই ওনার রুমে গরম জল নিয়ে গিয়েছিলাম। তারপর উনি জিমে যান আর 45 মিনিট ধরে ওয়ার্কআউট করেন। আচ্ছা, ব্রেকফাস্টে কি খেতেন উনি? স্যার ইংলিশ ব্রেকফাস্ট হতো ওনার, ওটাই উনি রোজ খেতেন। আসলে আমি আর রজনী মিলেই ওনার ব্রেকফাস্ট তৈরি করতাম। হ্যাঁ স্যার, কিচেনে ওনার জন্য সেম ব্র্যান্ডের মশলাই ইউজ করা হয়। 1 বছরের স্টকও রাখা আছে, যাতে টেস্টে কোনো রকম চেঞ্জ না হয়। আর আপনি কি করেন? আমি এখানে পরিষ্কারের কাজ করি। ধনরাজ স্যার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন, তাই সেটাই করি আমি। আর আপনি, আপনার নাম? স্যার আমার নাম মোহন, আমি মালি। ধনরাজ স্যার ফুল ভালোবাসেন, তাই বাগানটা আমি দেখাশোনা করি। আর আপনি? আমিও ড্রাইভার ম্যাডাম, কিন্তু শুধু নামেই। শুধু নামে মানে? আচ্ছা, নাম কি আপনার? আমার নাম হলো ভিক্টর। ধনরাজ স্যার তো বাইরে তেমন বেরোতেনই না, ওই মাসে কি 2 মাসে একবার আধবার কোর্টে যেতেন। আচ্ছা, আজ সকালে আপনারা ধনরাজ স্যারের মধ্যে কোনো চেঞ্জেস লক্ষ্য করেছেন? অদ্ভুত কিছু? নো ম্যাম, সেম ওই রুটিনই ছিল। ইনফ্যাক্ট কয়েক ঘন্টা আগে তো স্যার আমাদের সামনেই ছিলেন, আর তারপর উনি একাই ওনার অফিসে চলে যান। উনি নিজের রুম লক করে নিয়েছিলেন স্যার। আর এমনিতেও উনি ছাড়া ওই রুমে আর কেউ ঢোকে না। আপনারা টেনশন করবেন না, স্যারের আগেও এরকম করেছেন। উনি 3 দিন ধরে সেফ রুমে বন্ধ ছিলেন, নিজের কাজ করছিলেন, বাইরে বেরোননি একবারও। হোয়াট? 3 দিন পর্যন্ত? তাহলে খাওয়া দাওয়া, ওয়াশরুম সেগুলো কি করে? ওই রুমে সব আছে স্যার, চা, কফি, ব্রেকফাস্ট, ফুড স্টল, আর হ্যাঁ, ওয়াশরুমও আছে। ঘরের সব জায়গায় সিসিটিভি লাগানো থাকে স্যার। বাইরের কেউ তো চাইলেও ঘরের ভিতরে ঢুকতে পারে না। এই যে দেখুন না স্যার, এখানে লাগানো আছে। এসবই নয়। আরে দয়া স্যার, এসব কি হচ্ছে? আর্ম গার্ডস, আপনারা সব ঠিক আছে তো? কোনো যুদ্ধ শুরু হয়েছে নাকি? নয়, এটা মজা করার সময় নয়। তোমার সাহায্য চাই, ভেতরে একটা সেফ রুম আছে, ওটা খুলতে হবে। ওয়াও স্যার, ফাইনালি দয়া স্যার একটা দরজা খুঁজে পেলেন যা উনি ভাঙতে পারবেন না। এসব বাজে কথা পরে শোনাস, এখন কাজে লেগে পড়, চল। হ্যাঁ স্যার। এ খুলতে পারবে তো? কাজে তো এক্সপার্ট, দেখা যাক কি করে। স্যার খুলে গেছে। আরে ধনরাজ, আমি কখন থেকে ফোন করছি আর তুই তো... এই জন্যই আমি তোমাদের বলছিলাম, স্যার ওনার ঠোঁটটা নীল হয়ে গেছে আর জিভটাও শুকনো। পয়জন কেস মনে হচ্ছে। ওঠাও বডিটা, সাবধানে। স্যার, কোথাও কোনো স্যাঙ্গুলেশন বা ইনজেকশনের মার্ক নেই। মনে হচ্ছে খাবারের সঙ্গে বিষটা মিশিয়ে দেওয়া হয়েছে। না পঙ্কজ, এটা মনে হচ্ছে বিষ নয়। এই দেখো, চোখে লাল দাগ আছে। ডিপ্রাইভেশন অফ অক্সিজেনের কারণে এরকম হয়। হতে পারে অক্সিজেন কম থাকার কারণে ইনি মারা গেছেন। এটা কি? হ্যাঁ, এই তোমার সেফ রুম। সিসিটিভি ক্যামেরা কোথায়? এই রুমের বাইরে তো লাগিয়ে রেখেছো, এখানে কেন নেই? স্যার প্রাইভেসির কারণে ধনরাজ স্যার এখানে কোনোদিন সিসিটিভি ক্যামেরা লাগাননি, আর ওনাকে বাদে এখানে আর কারোর আসা যাওয়া ছিল না স্যার। কেউ আসতো না, তাহলে এখানে কেউ কি করে এলো? কি করে এখান থেকে মার্ডার করে চলে গেল? তুমি কি করছিলে? হ্যাঁ, এই তোমার সিকিউরিটি? স্যার আমার মনে হয় একটা মার্ডার কেস নয়, এটা ন্যাচারাল ডেথ কেস স্যার। এটা ন্যাচারাল ডেথ নয়, এটা মার্ডার। না হলে ওই লোকটার ফোন আসতো না আমার কাছে। কিন্তু যে এটা করেছে
তাকে কিন্তু আমি ছাড়বো না। আর যারা এর মধ্যে ইনভলভ আছে তারাও মরবে। ধনরাজ ৩৫ জনকে জেলে ঢুকিয়েছিল, তাহলে এদের মধ্যে কেউ তো ওকে মারতেই পারে। হ্যাঁ, কিন্তু ওরা তো অনেক বছর ধরে জেলে, কেউ তো ছাড়াও পায়নি এখনো। কিন্তু কাউকে রুল আউটও তো করা যায় না। যদি না করে থাকে তো তাহলে কাউকে দিয়ে করিয়েছে। পঙ্কজ, যেখানে যত স্টাফ আছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেছো? হ্যাঁ স্যার, এজেন্সির সঙ্গে কথা বলেছি আমি, ওনারা বললেন যে 1 বছর আগে জয়েন করেছে সবাই। এমন কোনো মেজর কমপ্লেন নেই, তবে মাঝে মাঝে ছুটি করে এরা। স্যার, এই এজেন্সি থেকে আমার হাউস হেল্ড আসে, এত ছুটি নেয় না। তুমি ছুটি দাও ওকে? কি করব, দিতে হয়, ভালো স্টাফ আজকাল পাওয়া যায় নাকি? মিথ্যে বলছে স্যার, একটাও ছুটি দেয় না মনে হয়, প্রচন্ড স্ট্রিক্টও। আচ্ছা, তোমরা কোথায় সার্ভেন্টদের নিয়ে যাচ্ছ? হ্যাঁ, কি হয়েছে পঙ্কজ, জোক শোনাচ্ছ? তোমার এটা মজা মনে হচ্ছে? না অভিজিৎ, ও এমনি। দয়া, তুমি এর মাঝখানে কথা বলো না। কেউ সিরিয়াসলি কাজটাকে নিচ্ছেই না। আর পুরবি, তুমি ওই কলারকে ট্রেস করেছো যে আমাকে ফোন করেছিল, নাকি ভুলে গেছো? এসবই এখানে চলছে, শুধুই মজা। কি কি বলছো তুমি অভিজিৎ? আমরা এখানে এসেছি কিছুক্ষণ আগে, আর পুরবি রিকোয়েস্ট পাঠিয়েছে হেডকোয়ার্টারে। ওই কলার ইন্টারনেট কলিং ইউজ করেছে, নেটওয়ার্ক জ্যাম করে কল করেছো। আর এই ধরনের কল ট্রেস করা সহজ নয়, সময় লাগে। বাহানা শোনার সময় নেই দয়া, খুব তাড়াতাড়ি খুনিকে খুঁজতে হবে। আরে, এখন কোথায় যাচ্ছ তুমি? বসুধার সঙ্গে দেখা করতে। ওকেও তো এটা বলতে হবে যে এখানে কি হয়েছে। আচ্ছা পঙ্কজ, পুরবি, তোমরা অভিজিতের কথায় ভুল বুঝো না, বুঝেছো? ওর খুব কাছের বন্ধু তো, তাই ইমোশনালি ডাউন আছে, তাই হয়তো রেগে কিছু বলে দিয়েছে। আরে না স্যার, এসব তো চলতেই থাকে, আমি তো শুনতেই থাকি। আচ্ছা, এই যে রাগ করে গেলেন, এই বসুধাটাকে? অভিজিৎ, তুমি এত বছর পরে কেমন আছো তুমি? এসো ভেতরে, এসো এসো এসো। কি হয়েছে অভিজিৎ, সব ঠিক আছে তো? বসুধা, বলো না কি হয়েছে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ। ধনরাজ আর বেঁচে নেই বসুধা। তুমি চা খাবে না কফি? হয়ে আমি আমার জন্য বানাতে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকে জিজ্ঞেস করি। বসুধা, আমি তোমাকে ধনরাজের মৃত্যুর খবর শোনালাম, আর তুমি চা কফির কথা জিজ্ঞেস করছো? অভিজিৎ, ধনরাজ তো আমার কাছে অনেক বছর আগেই মারা গেছে। ও একজন সৎ আর দায়িত্ববান পাবলিক প্রসিকিউটর ছিল, কিন্তু একজন ভালো স্বামী কোনোদিনই ছিল না। ও আমাকে কোনোদিনই প্রায়োরিটি দেয়নি, সব সময় আমার আগে ওর কাজটাই ইম্পর্টেন্ট ছিল। আর এখন যখন ও নেই, আমি হয়তো ফ্রিতে আমার জীবনটা কাটাতে পারবো। ও যখন বেঁচে থাকতে এত প্রবলেম ছিল, তাহলে আলাদা থাকতে পারতে, ডিভোর্স নিয়ে নিতে। হ্যাঁ, আলাদাই তো ছিলাম আমি। গত 6 বছর ধরে আমি ধনরাজের থেকে দূরেই ছিলাম, আর এই 6 বছরে জানি না কতবার ওকে আমি ডিভোর্সের ফাইল পাঠিয়েছি। না তো ও ডিভোর্স পেপারে সাইন করছিল, আর না আমাকে ছাড়ছিল। অবাক লাগছে, একজন বন্ধু হয়ে সবকিছু জেনে তুমি আমাকে এসব জিজ্ঞেস করছো যে আমি ডিভোর্স কেন দিইনি। অভিজিৎ, এমন কোনো কথা নেই যে একজন ভালো বন্ধু একজন ভালো স্বামীও হতে পারে। আমি সরি যদি আমি একটু রুট সাউন্ড করে থাকি। তাহলে আমি টায়ার্ড হয়ে গেছি অভিজিৎ, টায়ার্ড হয়ে গেছিলাম এই 20 বছরের ম্যারেজ লাইফ নিয়ে। কত কিছু করবো ভেবেছিলাম আমি কলেজের পরে, আর কি করছিলাম আমি? হ্যাঁ, কিচ্ছু না, সবকিছু ছেড়ে দিয়েছিলাম আমি ওই ধনরাজের জন্য। আর পরিবর্তে কি পেলাম আমি? একাকিত্ব, হতাশা, ব্যাস। আই এম সরি বসুধা, আমি তোমার দিক থেকে এটা কখনো ভেবেই দেখিনি। আমি কলেজ থেকে আজ পর্যন্ত ধনরাজের বন্ধু ছিলাম, তোমার বন্ধু ছিলাম না। আই এম সরি। কোনো ব্যাপার না অভিজিৎ,
তোমার মতন বন্ধু পাওয়াও তো ভাগ্যের ব্যাপার, আর হয়তো আমার ভাগ্য অতটা ভালো না। বসুধা, খারাপ ভেবো না, এটা প্রোটোকল। যতক্ষণ ইনভেস্টিগেশন শেষ না হচ্ছে ততক্ষণ তুমি এই শহর ছেড়ে যেও না। আই নো, আই অলসো ওয়ান অফ দিস সাসপেক্ট, না না, রাইট? তা ঠিক নয়। ফর্মালিটি, কোনো জিনিসের যদি প্রয়োজন হয় বা কোনো হেল্পের প্রয়োজন হয়, প্লিজ আমাকে ফোন করো। শিওর। ওকে। স্যার, ধনরাজকে যদি কেউ মারার চেষ্টা করতো তাহলে তো জিনিসপত্র ছড়িয়ে থাকতো, কোনো স্ট্রাগলের চিহ্ন থাকতো, কিছু তো একটা হতো। তবে সব জিনিসপত্রই তো ঠিকঠাক রয়েছে। আর ধনরাজকে তো দেখে মনে হচ্ছে উনি মাথা রেখে টেবিলে ঘুমোচ্ছেন। স্যার, কোনো অ্যাটাকার যদি ধনরাজ স্যারের ওপর অ্যাটাক করার চেষ্টাও করতো তাহলে ওনার টেবিলের নিচে একটা প্যানিক বাটন আছে, সেটা প্রেস করতে পারতেন। আপনি দেখতে পারেন স্যার। প্যানিক বাটন? এদিকে আসুন স্যার। কোথায়? এই দেখুন স্যার। যদি এখানে প্যানিক বাটন ছিলই, তাহলে ধনরাজবাবু এটাকে টেপেননি কেন? কি এমন হয়েছিল এখানে? এর উত্তর তো ডক্টর সালুকেই দিতে পারবেন। ভাই, এবার আমাকে ক্ষমা করে দাও। এবার আমি ক্লিয়ার করে কিছু বলতেই পারবো না, সরি ভাই। কেন ক্লিয়ার বলতে পারবে না? তুমি বলো না যে ফরেন্সিকের এমন কোনো জিনিস নেই যেটা তোমার জানা নেই। আরে ডক্টর সালুকে, আমরা এটা জানতে চাইছি যে ধনরাজের মৃত্যু ন্যাচারাল ডেথ না মার্ডার? আরে দয়া, আমরা এটা জানতে চাই, সেটা আমি জানি, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না আমি তোমাদের কি বলবো যে এটা ন্যাচারাল ডেথ নাকি। তাহলে আপনি এটা বলছেন যে এটা মার্ডার নয়? না না, আমি সে কথা বলছি না। আসলে আমি এই কথা বলছি যে আমি বুঝতে পারছি না। হতে পারে এটা একটা মার্ডার, হতে পারে এটা একটা মার্ডার নয়, হতে পারে এটা একটা ন্যাচারাল ডেথ, অথবা ন্যাচারাল ডেথ নয়। তুমি কি মজা করছো? ন্যাচারাল ডেথ নাও হতে পারে, আবার বলছো ন্যাচারাল ডেথ হয়েছে মনে হচ্ছে। আরে ভাই, আমি ডক্টর সালুকে, ক্রাইম সিনে তো আমরা পরিষ্কার দেখেছি এই ধনরাজের জিভ ফুলে মোটা হয়ে গেছিল। হ্যাঁ, এর ঠোঁট নীল হয়ে গেছিল, এর নোকটাও নীল হয়ে গেছিল, চোখে লাল দাগ এসে গেছিল। আচ্ছা, তার মানে তো এটাই যে সিমটমস সাফোকেশনের? তুমি একদম ঠিক বলেছো। আসলে পোস্টমর্টেম রিপোর্টও তাই বলছে যে এর মৃত্যু সাফোকেশনের কারণে হয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে। আর এটা খুবই সিম্পল, ওকে সাফোকেট করে মারা হয়েছে। তাহলে কেন তো ঘুরিয়ে ফিরিয়ে বলছেন? আরে না ভাই, আমি ঘুরি ফিরে বলছি না। দেখো, আমি বুঝিয়ে বলছি। যদি কেউ একে শ্বাসরোধ করে, তবে কেউ দড়ি দিয়ে অবশ্যই টান দিয়েছে, তবে সেক্ষেত্রে দড়ির চিহ্ন থাকা উচিত। আর যদি হাত দিয়ে মুখ চেপে ধরে তাহলে হাতের চিহ্ন থাকবে, কিন্তু এখানে তো সেরকম কিছুই নেই, একদম ক্লিন আছে। স্যার, তবে তো এটাও হতে পারে যে নাকে হয়তো রুমাল চাপা বা হাত চাপা দিয়ে রেখেছে যাতে কোনো চিহ্ন না পড়ে। না না পঙ্কজ, সেটা হতে পারে না। দেখো, যদি রুমাল বা কাপড় দিয়ে মুখটা চেপেও ধরা হয় এইভাবে, তাহলে তার ছিদ্রতে নাকের ভেতরে কাপড়ের ছোট ছোট ফাইবার তো অবশ্যই পাওয়া যেত। এই প্রেসারের কোনো তো চিহ্ন থাকা উচিত ছিল, কিন্তু এসব কিচ্ছু নেই। দেখে তো এমন মনে হচ্ছে যে হঠাৎ করে শ্বাস নেওয়া বন্ধ করেছে আর মারা গেছে। অভিজিৎ, যে ধনরাজকে মেরেছে না, সে কোনো প্রমাণ রেখে যায়নি। আর পৃথিবীতে এমন কোনো খুন হয়নি যেখানে কেউ প্রমাণ রেখে যায় না। প্রমাণ পাওয়া যাবে। স্যার, বীরের কথা অনুযায়ী ধনরাজ স্যার ওনার সেফ রুমে সিসিটিভি লাগায়নি প্রাইভেসির জন্য, কিন্তু সেফ রুমের বাইরে একটা সিসিটিভি ছিল যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ধনরাজ স্যার 10:22 সেফ রুমে ঢুকেছিল একাই। এই বাড়িতে যারা কাজ করতো তারা সবাই কোথায় গেল? ওদের কোনো ফুটেজ আছে? হ্যাঁ স্যার, এই যে। এই বীর আর সিকিউরিটি গার্ডস তো বাড়ির বাইরেই ছিল স্যার, আর কাজের লোকেরা বাড়ির ভেতরে কাজ করছিল যখন সিআইডি ওখানে ক্রাইম সিনে পৌঁছেছে। তাহলে এই কাজটা করলো কে? পঙ্কজ, ওই বসুধার ব্যাপারে কিছু জানতে পেরেছো? কোথায় ছিল যখন ধনরাজের খুন হয়েছিল? স্যার, ওই আমি পঙ্কজকে বলেছি যে বসুধাকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে। কিন্তু অভিজিৎ, তুমি নিজেই বলেছিলে যে বসুধার কোনো শকই লাগেনি যখন এই খবরটা শুনলো যে ধনরাজ মারা গেছে। তাহলে ও তো প্রাইম সাসপেক্ট। হ্যাঁ, কিন্তু ও ধনরাজের ওয়াইফ, আমার পুরনো বন্ধু, আমি জানি ও এরকম করতেই পারে না। অভিজিৎ, ধনরাজ মারা যাওয়ার পর ওর সমস্ত প্রপার্টি, টাকা পয়সা সব তো বসুধারই পাওয়ার কথা। তাহলে ও তো প্রাইম সাসপেক্ট হতেই পারে না। তুমি আমার জাজমেন্টে সন্দেহ করছো?
আমি সিআইডি অফিসার অভিজিতের জাজমেন্টে কোনো সন্দেহ করছি না। হ্যাঁ, কিন্তু একজন কাছের বন্ধু যখন বলছে, সন্দেহ তো হবেই। অভিজিৎ, দয়া যা বলছে একদম ঠিক বলছে। যতক্ষণ না কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ বসুধা সাসপেক্ট লিস্টেই থাকবে। ঠিক আছে, ওর সমস্ত ডিটেলস বের করো। যদিও কিছু পাবে না, শুধু টাইম ওয়েস্ট হবে। এখনো তো আমরা কিছুই জানতে পারলাম না যে সেফ রুমের ভিতরে ধনরাজ মারা গেল কি করে। এত সিকিউরিটির মধ্যে কেউ ওকে খুন করে কি করে চলে গেল? হ্যালো, ওকে স্যার, অভিজিৎ স্যারের কাছে ফরেন্সিকে যে খুনির ফোন এসেছিল তার লোকেশন ট্রেস করা গেছে। কোথা থেকে এসছে? স্যার, খুনি ইন্টারনেট কলিং ইউজ করেছিল। আলাদা আলাদা টাওয়ার থেকে সিগন্যাল বাউন্স হচ্ছিল, তাই আমরা সব লোকেশন গ্যাদার করেছি, স্টেপ বাই স্টেপ ডিকোড করেছি। তারপর অ্যাপ্রক্সিমেট লোকেশন পাওয়া গেছে। রবি কল কোথা থেকে এসেছিল? স্যার, সেন্ট্রাল জেল থেকে। সেন্ট্রাল জেল থেকে? দেখুন স্যার, আমি রুলসের বিরুদ্ধে যাচ্ছি, কারণ কোর্ট অর্ডার ছাড়া কোনো কয়েদির সঙ্গে দেখা করবার পারমিশন নেই। কিন্তু ধনরাজ আমারও বন্ধু ছিল, সেই জন্যই অ্যালাউ করছি। থ্যাংক ইউ জেলার সাহেব। যতজন কয়েদি আছে যাদেরকে আমাদের ধনরাজবাবু অ্যারেস্ট করিয়েছিলেন, আমরা ওদের সবার সঙ্গে দেখা করব। ঠিক আছে, কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, কোনো কয়েদির উপরই প্লিজ ফোর্স করবেন না, কারণ ওরা যেটা বলবে সেটা কোর্টে কিন্তু মান্যতা পাবে না, কারণ এটা আনঅফিশিয়াল মিটিং। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, এক এক করে সবাইকে নিয়ে এসো। এ তো সেই হাসি দয়া যেটা আমি ফোনে শুনেছিলাম। এই হাসি জীবনে আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই হলো সেই। সেই হাসি, সেই হাসি। এই আমাকে ফোন করেছিল আর ফোনে হুমকি দিয়েছিল ধনরাজকে আমি মেরে ফেলবো। অভিজিৎ, কি করছো? সরি। হ্যাঁ, আমি ফোন করেছিলাম। যা করার করে নাও, করে নাও। প্রমাণ করতে পারবে গত 15 বছর ধরে আমি এই জেলে পড়ছি? জিজ্ঞেস করো কাউকে গিয়ে, যাও। জেলের ভেতরে বসে তুমি বাইরে কল কি করে করলে? হ্যাঁ, যে ফোন থেকে ফোন করেছিলাম সেটা এখন জেলের বাইরে আছে। হয়তো এতক্ষণে সেটা কোথাও লুকিয়েও ফেলা হয়েছে। প্রমাণ ZERO 0। কেন করেছিস তুই এসব? 15 বছর আগে ধনরাজ আমায় ধরিয়ে দিয়েছিল, তবে আর 1 মাস বাদেই আমি জেল থেকে বেরিয়ে আসব। তাই আমি ভাবলাম আমার এই কামব্যাক না হয় একটা ধামাকা দিয়েই শুরু করে ফেলি। আমি কিভাবে জেলের মধ্যে থেকে আমার শত্রুদের শেষ করে দিচ্ছি, সিআইডি আমার টিকিও ছুতে পারবে না, কিচ্ছু করতে পারবে না আমার। আমি আবার ডন হব, বাদশাহ। পুরো শহর টের পাবে আমার ক্ষমতার কথা, আমার সমস্ত শত্রুতা আর সব পুরনো হিসাবের এক এক করে বদলা নেব আমি, এক এক করে। আর সেই লিস্টে তোমাদের সবারই নাম আছে। এই, মুখ সামলে কথা বল, বুঝলি?
কি ভেবেছিলে 15 বছরে আমি কি ফুরিয়ে গেছি? আরে না 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 না, কখনো না। এখনো আমার বাইরে অনেক সাগরেদ আছে। আমার একটা ইশারায়, স্রেফ একটা ইশারায় নিজেদের প্রাণ দিতেও তৈরি থাকে। তুই কিন্তু ফেসে গেছিস, ফেসে গেছিস তুই। তুই জেনে হোক বা না জেনে খুব বড় একটা ভুল করে ফেলেছিস। ওই ফোন কল যেখানে তুই হাসছিলি, এবার ওটাই তোকে খুব কাঁদাবে। ওই ফোন কল তোকে আর তোর সঙ্গীদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে। নিয়ে যাও ওকে, যা। চল চল। একটা ব্যাপার নোটিস করেছো তুমি? ফোন কলের কথা শুনেই ওর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। কিছু তো রহস্য আছেই ওই ফোন কলের। একটা রাস্তা তো পেয়ে গেছি দয়া। এবার এটা খোঁজ নিতে হবে যে জেলের মধ্যে বসে বসে ধনরাজের খুন ও কি করে করালো, বাইরে ওর সঙ্গী কে আছে যে ওর জন্য কাজ করছে। স্যার, হ্যাঁ, স্যার এটা কবিরার পুরো ডিটেলস। স্যার শোনা যায় যে 15 বছর আগে কবিরা দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল, আর ধনরাজ স্যারকে ফোন করেছিল যে ওকে কোর্টে রিপ্রেজেন্ট করে ওর বেলের ব্যবস্থা করে। কিন্তু ধনরাজ ওর লোকেশন পুলিশকে দিয়ে দেয়, আর যখন পুলিশ ওখানে পৌঁছয় কবিরা ফায়ারিং করতে থাকে। ক্রস ফায়ারিংয়ে ভুল করে গুলিটা ওর বউয়ের লেগে যায়, তারপর ওখানেই মারা যায়। তখন থেকে কবিরা মনে করে ওর বউয়ের মৃত্যুর জন্য ধনরাজই দায়ী, আর তখনও ভেবেও নেয় যে ও ধনরাজকে ছাড়বে না। আচ্ছা, তাহলে কবিরের স্ত্রী ছাড়া ওর ফ্যামিলিতে নিশ্চয়ই কেউ আছে। স্যার শুনেছি ওদের একটা 10 বছরের সন্তান ছিল, কিন্তু এই ঘটনার পর সে এখন কোথায় সেটা জানতে পারিনি। স্যার, যদি সত্যি ওর কোনো সন্তান থাকে তো আজ প্রায় ওর বয়স 25 বছর হয়ে গেছে। হতে পারে মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে মেরে দিয়েছে। হ্যাঁ, কবির যখন জেলে তখন ওর সমস্ত কাজ কবিরের জন্য কবিরের ছেলেই করছে। একটা কাজ করো মুরবি, গত 15 বছরে কবিরের কাছে কে কে দেখা করতে এসেছিল তার একটা লিস্ট নিয়ে এসো, দেখি তো একবার। স্যার, তখনই সব ক্লিয়ার হবে। আর পড়ে রইল ধনরাজের সেফ হাউসের কথা। ধনরাজ মনে করতো সেফ হাউসে ওর কোনো কিছু হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু কেউ তো ছিল যে ধনরাজের ওই সেফ হাউসে ঢোকে আর ধনরাজকে মেরে চলে যায়। আরে স্যার, আপনারা সবাই এত চেষ্টা করছেন আমাদের স্যারের খুনিকে ধরার জন্য, তাই একটু জল খাবার নিয়ে আসলাম। আরে বাহ, হাউ সুইট! কেউ তো আমাদের বিষয় ভাবছে। থ্যাংক Thank you, ইউ। sir. থ্যাংক ইউ। আরে না 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 না, উফ, উফ। গরম গরম খুব গরম। দিন দিন দিন, দিন, দিন। আরে আরে কি করে পড়লো? আচ্ছা বসুন বসুন, এখানে এসে বসুন। ফার্স্ট এড ফার্স্ট এড, ফার্স্ট এড কোথায়? এই তো, হ্যাঁ। নিয়ে এসো দয়া। আরে আরে, সাবধানে সাবধানে। সাবধানে সাবধানে, রিল্যাক্স, কিচ্ছু হবে না। খুব জ্বালা করছে। আরে স্যার, এক মিনিট, প্রথমে দেখে নিন। এই ফার্স্ট এডের মধ্যে বেশিরভাগ ওষুধই এক্সপায়ার্ড থাকে। হ্যাঁ, এই স্টক একদম রিসেন্টলি আপডেট করা হয়েছে। 1 সপ্তাহ আগেই এটাকে চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ ভাই, হ্যাঁ, 1 মিনিট দেখি দেখি। আরে আপনারা সবাই এত খুশি হচ্ছেন কেন? 1 সপ্তাহ আগে স্টকগুলো আপডেট করা হয়েছে, তার মানে হলো যা কিছু হয়েছে এই আপডেটের স্টকের সঙ্গেই হয়েছে। কেউ এই স্টকগুলোর সঙ্গে কিছু মিশিয়েছে ধনরাজকে মারার জন্য। এখানে যতগুলো সেফটি মেজার আছে, সব খাবার জিনিস আছে, সব চেক করো। এই সমস্ত ফায়ার এক্সটিংগুইশার তো খালি। হ্যাঁ,
নয় এগুলো তো ফায়ার এক্সটিংগুইশার। এক সপ্তাহ আগে যদি আপডেটের স্টকগুলো আসে তাহলে তো এগুলো তো ভরা থাকা উচিত। এক মিনিট স্যার, এই ডিভাইসটা দেখুন, এটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও লাগানো আছে। আচ্ছা, এইটাই মার্ডার ওয়েপন নয় তো? কিছু টাইমারের মতো লাগছে না? হ্যাঁ পঙ্কজ, এই সিলিন্ডারে কার্বন ডাই অক্সাইড থাকে, CO2। না স্মেল, না টেস্ট, না কালার। আর হতে পারে এই ডিভাইসের জন্য আস্তে আস্তে ওই পুরো CO2 লিক হয়ে গেছে, আর একটু বাদেই ওনার দম বন্ধ হয়ে গেছে আর উনি মারা গেছেন। আর তাছাড়া এই সেফ হাউসটা তো একদমই সিল্ড, তাহলে এরই হাওয়া এর ভিতরে সার্কুলেট হতে থাকে, আর এই অক্সিজেন আস্তে আস্তে কার্বন ডাই অক্সাইডে বদলে যায়। সেই জন্যই ধনরাজ অজ্ঞান হয়ে যায়, আর অজ্ঞান অবস্থাতেই ও মারা যায়। সেই জন্য না কোনো শব্দ, না কোনো স্ট্রাগল হয়। রজনী, এই সেফ রুমের স্টক কে আপডেট করে? কে এখানে সবকিছু আপডেট করেছে? স্যার এইসব কাজ তো বীরেরই দায়িত্ব, ও ছাড়া আর কে হতে পারে? পঙ্কজ, বীরকে নিয়ে এসো। স্যার, বীর কোথায়? মেজর বীর কোথায়? মেজর বীর উনি তো সকাল থেকেই নেই, কেউ জানে না উনি কোথায় গেছেন। নেই মানে? হ্যাঁ, জানি না কোথায় গেছে, আর কাউকে কিছু বলেনও নি, আমরাও জানি না। শুনুন ম্যাম, গত 15 বছরে ওর সঙ্গে দেখা করতে কেউ আসেনি, না ওর কোনো বন্ধু বা ফ্যামিলি মেম্বার। কেউ তো এসেছিল স্যার, না হলে জেলে বসে বসে এত বড় প্ল্যান করা ইম্পসিবল। কোনো ফ্যামিলি মেম্বার বা বন্ধু না হলেও কোনো লয়ার বা অন্য কেউ? না, লয়ার তো নয়, কিন্তু একটা মেডিকেল কলেজ অ্যাপ্রোচ করেছিল ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য। মেডিকেল ক্যাম্প? হ্যাঁ। কবেকার কথা এটা? এটা প্রায় 3 মাস আগের কথা। ওরা সমস্ত স্টাফ আর কয়েদিদের ফ্রি মেডিকেল চেক আপ করতে চেয়েছিল, তাই পারমিশন দিয়েছিলাম। আপনি পারমিশন দিয়েছিলেন? হ্যাঁ। প্রপার ভেরিফিকেশন ছাড়াই? না ম্যাম, সমস্ত ডক্টররা ইউনিফর্মে ছিল, আর তাদের আই কার্ডও চেক করা হয়েছিল, সেই জন্য সন্দেহের কোনো কারণই হয়নি। তাহলে ওদের মধ্যে কেউ কি কবিরাকে চেক করেছিল? হ্যাঁ ম্যাম, একজন ডক্টর প্রায় আধ ঘন্টা ধরে কবিরাকে চেক করে। আধ ঘন্টা ধরে? কেমন দেখতে ওকে? রোগা পাতলা ছিল, লম্বাও ছিল, আর চওড়া ঘন গোঁফ ছিল। চওড়া ঘন গোঁফ? মেজর বীর? স্যার, বীরের লাস্ট লোকেশন ট্রেস হয়েছে, ও কোনো রেস্টুরেন্টে রয়েছে। তোমার কাছে তো সবসময় বন্দুক থাকে, তাহলে ওই দিন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ধনরাজকে কেন খুন করেছো? না স্যার, ধনরাজ স্যারকে আমি খুন করিনি। আমি একজন সোলজার, ডিউটির জন্য নিজের জীবনও দিতে পারি আমি, আর ওনার জীবন বাঁচানোর প্রতিজ্ঞা করেছিলাম। তাহলে তুমি ঘটনার পরে উধাও হয়ে গেলে কেন? লুকোচ্ছ কেন? সিআইডি কে গুলি করবে তুমি? হ্যাঁ স্যার, আমার মনে হয়েছিল কোনো অ্যাটাকার, আর আমার টিম বলেছিল যে ধনরাজ স্যারকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে মারা হয়েছে, সেই জন্য নিজের ইনভেস্টিগেশন শুরু করেছিলাম। ইনভেস্টিগেশন? কিসের ইনভেস্টিগেশন? স্যার, ধনরাজ স্যারের সেফ রুমের সাপ্লাই 6 মাসের আগে চেঞ্জ হওয়ার কথা নয়, কিন্তু কেউ আমার সিগনেচার ফর্জ করে নতুন সাপ্লাই আনিয়েছিল। আপনি চেক করতে পারেন, এই হচ্ছে আমার আসল সিগনেচার, আর এটা ফর্জড। চেক করলেই জানতে পারবেন। ঠিক আছে, এটা ফুল সিগনেচার, কিন্তু যখন সাপ্লাই আসে ধনরাজের বাড়িতে তখন তুমি জানতে পারোনি? স্যার, আগের সপ্তাহে আমি ছুটি নিয়েছিলাম, তখনই হয়তো কেউ চেঞ্জগুলো করেছে, আর কমান্ডার্সরা এটা অ্যালাউ করেছিল কারণ পেপারের সিগনেচার আমার ছিল। কে বদলেছিল এটা? কোনো স্টাফ। তোমার কোনো কথাই আমরা বিশ্বাস করতে পারছি না, তাই যতক্ষণ না আমরা তোমার স্টেটমেন্টকে ক্রস চেক করতে পারছি ততক্ষণ তুমি আমাদের কাস্টোডিতে থাকবে। আমাদের এখন খোঁজ নিতে হবে যে ভিক্টর আর মোহনের মধ্যে কবিরের হয়ে কে কাজ করে, কে ওর ছেলে। হ্যালো, হোয়াট? আর ইউ শিওর? ওকে স্যার। স্যার, কবিরা আর ওর বউয়ের হসপিটাল রেকর্ড, ওদের কোনো ছেলে ছিল না, ওদের একটা মেয়ে ছিল। হোয়াট? এই সব কিছু একটা মেয়ে করছে? পুরবি,
এজেন্সি রেকর্ড থেকে খোঁজ নিয়ে দেখো এই টিনা, সুধা আর রজনীর মধ্যে ওই দিন কে ছুটি নিয়েছিল, যে ওই ফেক ডক্টর কবিরের সঙ্গে দেখা করতে জেলে গিয়েছিল। স্যার, মেয়ে। আরে কি হলো সুধা, তাড়াতাড়ি কর। আরে এসব কি হচ্ছে? এই ব্যাগ প্যাক করে কোথায় যাচ্ছেন আপনারা? স্যার, ওই এজেন্সি থেকে কল এসেছিল। ধনরাজ স্যার তো আর নেই, তাই কোম্পানি আমাদের আবার ডেকেছে। এখন আমাদের অন্য কোনো ক্লায়েন্টের কাছে পাঠাবে। ও স্যার, কিছু জানতে পারলেন ধনরাজ স্যারকে কে মেরেছে? হ্যাঁ, সেটাও আমরা জেনে যাব, কিন্তু আচ্ছা রজনী কোথায়? দেখতে পাচ্ছি না। স্যার, ও তো সকালবেলা খুব তাড়াহুড়োয় বেরিয়ে গিয়েছিল। 3 মাস আগে রজনী কি ছুটি নিয়েছিল? স্যার, হতে পারে নিয়েছিল, কারণ আমরা তো প্রায় ছুটি নিয়ে থাকি। না 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 না, আমি 7 জুনের কথা বলছি। কিছু মনে পড়ছে? স্যার, 3 মাস আগে। হ্যাঁ স্যার, ও ছুটি তো নিয়েছিল। ও বলছিল যে ওর কোনো পুরনো আত্মীয়ের সাথে দেখা করার আছে। আমার ঠিক ডেটটা মনে নেই। কিন্তু স্যার, আপনারা রজনীর ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? কারণ রজনী ধনরাজ বাবুকে খুন করেছে ওর বাবা কবিরার কথায়। কিছু বলে যায়নি? কোথায় গেছে? না ম্যাম। ওর বাড়ির অ্যাড্রেস, বন্ধু, কোনো আত্মীয় কেউ আছে? না স্যার, অ্যাকচুয়ালি ও নিজের পার্সোনাল লাইফ কারোর সঙ্গে শেয়ার করতো না। ঠিক আছে, আমাদের পারমিশন ছাড়া আপনারা শহরের বাইরে যেতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। পঙ্কজ, এজেন্সির থেকে এই রজনীর অ্যাড্রেস বের করো, আর পুরবি মোবাইলটা ট্রেস করো। দেখো কোথায়, কতদিন পালিয়ে বাঁচবে। স্যার, লাস্ট লোকেশন রজনীর এখানে, এই বস্তিতেই ট্রেস হয়েছে। এজেন্সি থেকে রজনীর বাড়ির যে অ্যাড্রেসটা পেয়েছি সেটাও এটাই। এই কে কে এখানে? এখানে? লাইট। She's dead, sir. স্যার, সুইসাইড নোট। কি? আমি রজনী, কবিরার মেয়ে। আমি আমার মায়ের খুনি ধনরাজকে মেরেছি। আমি সারা জীবন জেলের ভেতরে থাকতে চাই না, যেরকম আমার বাবাকে থাকতে হচ্ছে। তাই আমি আমার জীবন নিজেই শেষ করলাম। স্যার, তাহলে কেস তো সলভ হয়ে গেল। ও তো কনফেস করলো ওই ধনরাজকে মেরেছে। না পঙ্কজ, কেস এখনো সলভ হয়নি। কেস এখনো ওপেন আছে। এই রজনী লেফট হ্যান্ডেড ছিল, সব কাজই বাঁ হাত দিয়ে করত। ও আমাদের চাও দিয়েছিল বাঁ হাত দিয়ে, তাহলে ও রাইট হ্যান্ড দিয়ে নিজেকে গুলি কেন করতে যাবে? স্যার, তাহলে খুনি কে, টিনা নাকি সুধা? 3 মাস আগের সিসিটিভি ফুটেজ চেক করি ধনরাজ বাবুর বাড়ির। যখন ডাক্তার সেজে কেউ গিয়েছিল জেলে কবিরার সঙ্গে দেখা করতে, জানতে পারা যাবে দুজনের মধ্যে কে ছিল, টিনা না সুধা। 15 বছর পরে বস এখানে আসছেন। উনি সব দেখে কিন্তু খুব খুশি হবেন। এমনিতেই আইডিয়াটা কিন্তু ওনার মেয়ের, বেশ বুদ্ধিমতী মেয়েও। হ্যাঁ, তা কিন্তু জানিস ঠিক। কি বলছিল? বলছিল যে যখন বাবা বাড়িতে আসবে তখন ওনার সব কিছু নতুন নতুন লাগবে। কে বে তোমরা? আরে ফার্নিচারের লোক আমরা। ম্যাডাম কোথায়? আচ্ছা, তাহলে এটা বলবে তো। কিন্তু কোট ফোট পরে এসেছো, তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে না তোমরা ফার্নিচারের লোক। আরে আমরা দামি ফার্নিচার বিক্রি করি। ওই যে ওখানে ফোনে কথা বলছে, যাও গিয়ে দেখা করো। পুরনো সাম্রাজ্য নতুন করে শুরু করার সময় চলে এসেছে। আমরাই এই শহরে রাজত্ব করব। আমাদের অপেক্ষার অবসান হয়েছে।
বাবা বাইরে আসছে। বাবা বাইরে আসবে না, কিন্তু তুমি ভিতরে অবশ্যই যাবে। অনেক হয়েছে, তোমার খেলা এবার শেষ। আমি এখানে পরিষ্কারের কাজ করি। সুধা? হ্যাঁ, সুধা, তোমার মেয়ে। বলো সুধা, তুমি এসব কেন করেছো? মা মারা যাওয়ার পর আর বাবা জেল যাওয়ার পর আমি পুরনো কন্ট্যাক্টসের সাহায্যে দেশের বাইরে চলে গিয়েছিলাম, কিন্তু আমার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, ওই ধনরাজকে ওর পাপের শাস্তি দেওয়া। আর এই জন্যই ধনরাজকে আমি নিজের মিশন বানিয়ে নিয়েছিলাম। তুমি ধনরাজের বাড়িতে কি করে পৌঁছলে? আমি নিজের একটা মিথ্যে পরিচয় বানিয়েছিলাম, তার সাহায্যে আমি সার্ভেন্ট এজেন্সিতে পৌঁছাই। ওখান থেকে আমি ধনরাজের বাড়িতে সার্ভেন্ট হিসেবে কাজ করা শুরু করি। কিন্তু ওখানে আমি দিনরাত শুধু এটাই ভাবতাম যে আমি ওকে কিভাবে মারবো। তারপর আমি প্ল্যান করলাম। প্ল্যান করার পর 15 বছর পর প্রথমবার নিজের বাবার সাথে দেখা করার জন্য জেলে যাই। আর ওখানে আমি ওনাকে সবকিছু বলে দিই, পুরো প্ল্যান বলে দিই। এখানে তুমি ভুল করেছো সুধা। প্ল্যান তো তুমি করেছিলে, কিন্তু তোমার বাবা মনে করে যে সে জিতে গেছে, তাই আমাকে ফোন করে ফেলে। আমি আমার মেয়ের জীবনটা একেবারে শেষ করে দিলাম। কবির, যখন মানুষ প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে যায়, তখন সে শুধুমাত্র নিজের শত্রুকেই ধ্বংস করে না, বরং নিজের পরিবারকে তিলে তিলে শেষ করে দেয়। you